আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করব। মধ্যপ্রাচ্যের এত সংকট কেন, কি কারণে এত ঝামেলা, এত দ্বন্দ্ব, এত যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে, সেই জন্য আমাদেরকে মধ্যপ্রাচ্য বলতে কোন জায়গাটাকে বোঝায় এবং মধ্যপ্রাচ্য বলতে কোন দেশগুলোকে বোঝায় সেটা আগে সবার আগে জানতে হবে। এইখানে আমি একটা চিত্র আর্ট করে দিছি। এইখানে পারস্য উপসাগরের তীরে যে আরব উপদ্বীপ বলা হয়, আরব উপদ্বীপের 7টা কান্ট্রি আছে, এখানে উল্লেখ করা আছে। এই যে এটা হচ্ছে কুয়েত, এটা হচ্ছে বাহরাইন। হ্যাঁ, যেহেতু দেশগুলোর অনেক ছোট, জায়গা সংকটের কারণে শুধু প্রথম অক্ষর দিয়ে দেওয়া আছে। এটা কুয়েত, এটা বাহরাইন, এটা হচ্ছে কাতার, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে ওমান, এটা ইয়েমেন, এটা হচ্ছে সৌদি আরব। এইখানে হচ্ছে 7টি দেশ। এই 7টা দেশ হচ্ছে সংযুক্ত, মানে মধ্যপ্রাচ্যের দেশ। মধ্যপ্রাচ্যের এই 7টা দেশ, আবার এর বাইরেও উপরে কিছু কান্ট্রি আছে, যেমন ধরেন যে জর্ডান আছে, জর্ডানের পাশে হচ্ছে ফিলিস্তিন আছে, ফিলিস্তিনের পাশে হচ্ছে কে আছে, ইসরায়েল আছে। আমরা লিখতে পারি হচ্ছে ইসরায়েল, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান। জর্ডানের উপরে কি আছে, সিরিয়া আছে। সিরিয়ার পেটের মধ্যে কি আছে, লেবানন আছে। লেবাননের উপরে কি আছে, তুরস্ক আছে, তুরস্ক। এখন এই যে এখানে ইরাক, ইরাকের এই পাশে আছে ইরান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইরাক আর হচ্ছে ইরান। তাহলে এইখানে মোটামুটি কয়টা দেশ পাইলাম, 7টা। এখানে কয়টা দেশ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8 7 15। আবার এইখানে ভূমধ্য সাগরের মধ্যে একটা দেশ আছে, সেটার নাম হচ্ছে সাইপ্রাস। এই সাইপ্রাস দেশটার 2টা অংশ, মানে উত্তর অংশটা হচ্ছে তুরস্কের আন্ডারে, আর নিচের অংশটা হচ্ছে, দক্ষিণের অংশটা হচ্ছে, এটা হচ্ছে যুক্তরাজ্যের আন্ডারে। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে আর একটা দেশ। আর কিছু আফ্রিকা মহাদেশের 5টা কান্ট্রি আছে। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা চিত্র, কারণ এই যে লোহিত সাগর পার হইলে এই পাশে হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের একটা দেশ হচ্ছে মিশর, একটা হচ্ছে মিশর, একটা হচ্ছে লিবিয়া, একটা হচ্ছে আমরা ধরতে পারি আলজেরিয়া, আলজেরিয়ার উপর হচ্ছে তিউনিসিয়া, তিউনেশিয়া, আর একটা হচ্ছে মরক্কো। তো কয়টা দেশ হলো, 1টা 2টা 3টে 4টে 5টা। তাহলে এখানে যদি 5 যোগ করি, তাহলে 8 7 15 16 আর 5 হলো 21টা। এই দেশগুলান আমরা পাইলাম। এই গুলান হচ্ছে সব হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। তো মধ্যপ্রাচ্যে এই যে কিছুদিন আগে লিবিয়া সম্পর্কে তো আমরা জানি, লিবিয়ার অনেক অবস্থা খারাপ। এখন এই যে সিরিয়ার অবস্থা খুবই খারাপ। তারপরে ফিলিস্তিন ইসরায়েল লেগেই আছে সমস্যা। তারপরে ইরান আর ইসরায়েল বর্তমানে, হ্যাঁ, রানিং আছে। এই যে সংকটগুলান, এই যে সমস্যাগুলান, এই সমস্যাগুলোর কারণ কি, এই কারণগুলান আমরা এখন দেখব। আসলে মধ্যপ্রাচ্যের সংকটের কারণ আমরা দেখব। 1 নম্বর কারণটাকে আমরা ধরতে পারি, মধ্যপ্রাচ্যের কারণ কয়েকটা কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ধর্মীয় কারণ। 1 নম্বর কারণটা হচ্ছে ধর্মীয় কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণ। ভূ রাজনৈতিক কারণ, ভূ রাজনৈতিক কারণ। ভূ রাজনৈতিক, রাজনৈতিক কারণ। আচ্ছা, এটা যদি হয়, 3 নম্বর কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক। 4 নম্বর কারণটা বলা যেতে পারে, সেটা হচ্ছে 4 নম্বর কারণটা হবে হচ্ছে আমেরিকার, আমেরিকার ইসরায়েল প্রীতি। মানে
আমেরিকার প্রতি, ইসরায়েলের প্রতি একটা টান বেশি, এটা বোঝাচ্ছে। তাই আরেকটা কারণ হচ্ছে, এটা হচ্ছে জাতিসংঘের দুর্বলতা। হ্যাঁ, তাহলে এই যে পাঁচটা কারণকে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যে মধ্যপ্রাচ্যের আজকের যে মধ্যপ্রাচ্য, আজকের যে ইরান ইসরায়েলের সংকট, হ্যাঁ, ইরান ইসরায়েলের যুদ্ধ, এই কারণগুলোর মেইন যে সোর্স কি, এগুলো কেন হয়ে আসতেছে এইভাবে দীর্ঘদিন ধরে চলমান, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে আসছে, এইগুলো আমরা আজকে উদ্ঘাটন করব। তো আমরা দেখি 1 নম্বর যে কারণটা এখানে বলা হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে ধর্মীয় কারণ। এই ধর্মীয় কারণের মধ্যে যে বিষয়টা আমরা পাই, এটার মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে, 1 নম্বর বিষয়টা হচ্ছে ভেজা কারণে লিখে না। 1 নম্বর কারণটা হচ্ছে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ধর্মীয় কারণের মধ্যে শিয়া সুন্নি ব্যবধান, শিয়া সুন্নি বিরোধ। হ্যাঁ, শিয়া সুন্নি বিরোধ। এই শিয়া সুন্নি বিরোধের মধ্যে আমরা অনেকেই বুঝি না যে শিয়া কি সুন্নি কি। আজকে আমরা এই জিনিসটার সমাধান করব যে শিয়া কি জিনিস, সুন্নি কি, বা শিয়া সম্প্রদায় কোনটা, সুন্নি সম্প্রদায় কোনটা। তো আমরা যদি লিখি শিয়া, শিয়া হচ্ছে, শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। হুম, শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। এটাকে বলা হতো শিয়াত, শিয়াত ই আলী। হ্যাঁ, এইটা এই নামে ডাকা হইতো। এটা বলা হয় আলীর দল। শিয়াত এ আলী মানে হচ্ছে আলীর দল। এটা হচ্ছে শিয়া সম্প্রদায়। হ্যাঁ, আলীর দল, এটা শিয়া শব্দটার উৎপত্তি বা শিয়া শব্দটা কোথায় থেকে আসলো এটা আমি দেখাইলাম। এখন এই শিয়া শব্দটা, সুন্নি শব্দটা এখন দেখি। সুন্নি শব্দ হচ্ছে, শব্দের উৎপত্তি সুন্নাত কথা থেকে। হ্যাঁ, সুন্নাত থেকে সুন্নি কথাটা আসছে, যার অর্থ হচ্ছে আচরণ, রীতি বা প্রথা, এটা। এখন ইত্যাদি। শিয়া সুন্নি শব্দটার আমরা দেখলাম যে শব্দটার মধ্যে কি দেয়া আছে। শিয়া মানে হচ্ছে দল, শিয়াত ই আলী মানে আলীর দল, এটা দ্বারা বোঝাচ্ছে। এখান থেকে শিয়া শব্দটা আসছে। আর সুন্নি হচ্ছে সুন্নাত শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে আচরণ বা রীতি। এটার মেইন যে পার্থক্য সেটা হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে, এটার মেইন যে পার্থক্য সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন খলিফা নির্ধারণ করার জন্য সবাই একখানে বসে। খলিফা নির্ধারণ করার জন্য সবাই একখানে বসে, কিন্তু এখানে দুটো অংশে বিভক্ত হয়ে যায়। একদল লোক বলতেছে যে যারা হচ্ছে নবীর বংশধর, তারাই শুধুমাত্র কি হবে, খলিফা হবে। আর একদল বলতেছে না, নবীর বংশধর বংশ পরম্পরায় কখনো কি হবে না, খলিফা হবে না। এটা হবে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে, যিনি হচ্ছে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে বেশি জ্ঞানী হবে, তাকেই আমরা হচ্ছে কি খলিফা নির্বাচন করব। এটা পার্থক্য করে দেখেন। একদল লোক বলল নবীর বংশধরদের মধ্যে থেকে হতে হবে, আরেকজন বলল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে। এই যে সংখ্যাগরিষ্ঠ কথাটা দ্বারা কি বোঝায়, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে, এখানে তারা কিন্তু একটা গণতন্ত্র বোঝাচ্ছে। হ্যাঁ, গণতন্ত্র বোঝাচ্ছে। তার মানে সুন্নিরা হচ্ছে গণতন্ত্র বা নবীর যে ইয়াটা, খলিফা ভিত্তিক যে সিস্টেমটা, এটা হচ্ছে গণতন্ত্রের মতো সিস্টেম হবে। অনেক সংখ্যক লোক, বেশি সংখ্যক লোক যাকে প্রাধান্য দেবে তিনি, এবং সবচেয়ে জ্ঞানী গুণী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ হবে, এইরকম মানুষকে তারা কি করবে, খলিফা হিসেবে নির্বাচন করবে। কিন্তু এরা হচ্ছে সুন্নি মতবাদে। আর শিয়া মতবাদে যারা, তারা বলতেছে যে নবীর বংশধর থেকেই কেবলমাত্র খলিফা নির্বাচন হতে হবে, এবং এটা
বংশ পরম্পরায় চলবে, তারা এটা মতবাদ করে। এবং তারা আলীকে কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে, তারা হচ্ছে খলিফা হিসেবে নির্বাচনের প্রস্তাব করে। এই যে তখন পার্থক্য সৃষ্টি হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, তখন থেকেই শিয়া সুন্নি কথাটার উৎপত্তি মূলত হয়েছে। এবং তারা এইভাবেই বিষয়টাকে, এবং শিয়া সম্প্রদায়ের লোকেরা আরেকটা মৌলিক পার্থক্য আছে, সেটা হচ্ছে সুন্নি যারা আছে ওনারা হচ্ছে নবীর নবীর জীবদ্দশায় যে সাহাবীরা নবীর জীবনাচরণ দেখছেন এবং নবী কোনটা করছে কোনটা করেননি সেটা তারা মানছে, এবং সেই জিনিসটাই পরবর্তীতে সাহাবীদের জীবন থেকে মানুষ যেটা গ্রহণ করতেছে এইটাই হচ্ছে সুন্নি সম্প্রদায়। আর যারা হচ্ছে শিয়া সম্প্রদায় তারা সাহাবীদের জীবন থেকে কোনো কিছু গ্রহণ করবে না, এবং তারা সাহাবীদেরকে তারা তাদের মানে মতাদর্শের সাথে নিবে না। তারা শুধু নবী এবং নবীর বংশধর থেকে যে আদর্শ বা যে শিক্ষা সেটাই তারা গ্রহণ করবে। এটাই হচ্ছে শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য। এদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন ধরেন যে তারা একেবারে যে আলাদা তা না, তারা হচ্ছে এক আল্লাহ তাআলার উপর বিশ্বাসী, তারা নবীকে শেষ নবী হিসেবে মানে, তারা কোরআনকে নবীর মানে উপর মানে আল্লাহ যে কোরআন নবীর উপর নাজিল করছে সেটা তারা মানে। হ্যাঁ, এই বিষয়গুলার শিয়া এবং সুন্নি সবার মধ্যে একই বিষয়, শুধু ওই যে কিছু পার্থক্য শিয়া এবং সুন্নির মধ্যে আছে, সেটা হচ্ছে বিশ্বাসগত বা আকীদাগত পার্থক্য। হ্যাঁ, এই পার্থক্যটার কারণে, এই ধর্মীয় পার্থক্যের কারণে মূলত মধ্যপ্রাচ্যে একটা সংকট তৈরি হয়ে থাকে। কি ধরনের সংকট? যেমন ধরেন আজকে ইরান আছে, ইরানের অধিকাংশ লোক, ইরাক এর অধিকাংশ লোক এরা কিন্তু শিয়াপন্থী। হ্যাঁ, আবার অন্যান্য দেশগুলোতে যেমন সিরিয়া ধরেন, তারপরে হচ্ছে যেমন ইয়ামেন ধরেন, হ্যাঁ, এই দেশগুলোতে কিন্তু কি থাকে, কিছু সংখ্যক লোক শিয়াপন্থী থাকে। আর এই যে বিষয়, এই যে লেবাননের যে হিজবুল্লাহ আছে, হ্যাঁ, তারা কিন্তু শিয়াকে সাপোর্ট করে, ইরানকে সাপোর্ট করে শিয়াপন্থী। এই যে ইয়ামেন কিন্তু কিছু লোক হুথি সম্প্রদায় আছে, তারা হচ্ছে কি করে, এই যে ইরানকে সাপোর্ট করে এবং শিয়া সম্প্রদায়কে সাপোর্ট করে। তাহলে এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যে শিয়া এবং সুন্নির পার্থক্য। শিয়া সুন্নি থাকার কারণে একটা হচ্ছে মানে তাদের মধ্যে অন্তঃকুন্দল থাকে। যেমন ইরান হচ্ছে শিয়া সম্প্রদায়, আর সুন্নি সম্প্রদায়ের মেইন যে দেশ সেটা হচ্ছে সৌদি আরব। এখন মধ্যপ্রাচ্যে তারা দুই রাষ্ট্র হচ্ছে শক্তিশালী হতে চায় একজন আরেকজনের উপর। হ্যাঁ, সেই জন্য এই যে হুথি সম্প্রদায় আছে ইয়েমেনে, তারা যুদ্ধ করে ক্ষমতায় আসতে চায়, কিন্তু সৌদি আরব এবং তারা আমেরিকার সাপোর্ট নেয়, তারা কখনো পারে না কি ক্ষমতায় আসতে। তারপরে হচ্ছে লেবানন হচ্ছে হিজবুল্লাহ আছে, তারা হচ্ছে ফিলিস্তিনদেরকে সাপোর্ট করতেছে। এই সিরিয়ায় বাশার আল আসাদকে ইরান এবং কি রাশিয়া সাপোর্ট করছে, কিন্তু অন্য দেশগুলান সুন্নিপন্থী কান্ট্রিগুলান সাপোর্ট করেনি। এই কারণেই মূলত মধ্যপ্রাচ্যে একটা সংকট তৈরি হয়, একটা ধর্মীয় কারণ, এটা একটা। হ্যাঁ, তো এইটা আমরা দেখলাম এই বিষয়টা। হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিয়া সুন্নির কারণে মূলত মধ্যপ্রাচ্যে একটা সংকটের থেকেই যায়। আর একটা 1 নম্বর কারণ এটা দেখলাম শিয়া সুন্নি কারণ। আর একটা কারণ আছে মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে জেরুজালেম বিরোধ, জেরুজালেম নিয়ে বিরোধ। 2 নম্বরটা হচ্ছে জেরুজালেম নিয়ে বিরোধ। জেরুজালেম নিয়ে বিরোধ, এটা কি ধরনের বিরোধ, কেন জেরুজালেম নিয়ে বিরোধ, সেটা আজকে আমরা দেখব। জেরুজালেম নিয়ে বিরোধ এই কারণে, এই যে ফিলিস্তিনের একটা জায়গা, একটা সিটি, সেটা হচ্ছে জেরুজালেম। এইটা মনে করেন একটা সিটি, যে ফিলিস্তিনের একটা সিটি। জেরুজালেম জায়গাটাকে শুধু কেন্দ্র করে আমি কথা বলতেছি, পুরো ফিলিস্তিন বা পুরো ইসরায়েলকে নিয়ে নয়, শুধু জেরুজালেমের মধ্যে একটা জায়গা, এই জায়গাটাকে কিন্তু 1538 সালে এই জায়গাটাকে প্রাচীরবদ্ধ করা হয়। হ্যাঁ, এবং 4টা অংশে ভাগ করা হয়। এটা মনে করেন এই যে এইটা এরকম,
এটা এরকম, এই যেটা আমি এখানে চিত্র দ্বারা দেখাচ্ছি কেন, আপনাদের এই জিনিসটা বুঝতে সহজ হবে। এটা একটা জেরুজালেম সিটিটা একটা শহর, একটা জায়গা যেটা প্রাচীর দিয়ে আবদ্ধ থাকে। এখানে 4 শ্রেণীর মানুষ বসবাস করে, 4 জাতির মানুষ বসবাস করে। একটা হচ্ছে মুসলিম, হ্যাঁ, একটা হচ্ছে মুসলিম, আজকের হচ্ছে যারা হচ্ছে ইহুদি তারা হচ্ছে বাস করে এখানে। আর যারা হচ্ছে আর্মেনিয়া, আর্মেনিয়ান এরা বাস করে। আর এখানে হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, খ্রিস্টান। এখন বিষয়টা হলো এই যে ইহুদি জাতি এখানে 66% ইহুদি বসবাস করে। এখানে মুসলিম জাতি হচ্ছে 31%, খ্রিস্টান হচ্ছে 2%, আর এরা হচ্ছে আর্মেনিয়ান হচ্ছে 1%। এই লোকগুলান এই শহরের মধ্যে বসবাস করে, হ্যাঁ, এই জায়গার মধ্যে বসবাস করে। যেমন একটা শহর, যেমন ধরেন ঢাকা শহরের কথাই বলি, ঢাকা শহরের কিছু কলোনি আছে, চারিদিক থেকে কিন্তু আবদ্ধ থাকে, গেট থাকে চারিদিক থেকে, যখন যে কোনো মানুষ যখন তখন ঢুকতে পারে না। এটা হলো এরকম, এখানে অনেকগুলো গেট আছে, যেই গেটগুলো দিয়ে ওরা যাতায়াত করে, কিন্তু এটা প্রাচীর দিয়ে আবদ্ধ থাকে। এই জায়গার মধ্যে দেখেন আমি একটা কমন জায়গা রেখে দিছি, এই জায়গাটা, এই যে এই জায়গাটার মধ্যে এই যে প্রাচীরটার ভেতরে আছে হলো মসজিদুল আকসা। এই যে এইটা হলো মসজিদুল আকসা, আর এইটা হচ্ছে একটা পাথর, পবিত্র পাথর, হ্যাঁ, এটা হলো মসজিদুল আকসা মসজিদ। এখন দেখেন এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটার দিকে করে এই ইহুদি জাতিরা নামাজ পড়ে, মানে নামাজ বলতে তারা তাদের ইবাদত করে থাকে, হ্যাঁ। ইহুদি জাতিরা হচ্ছে এই ওয়ালের দিকে করে, কারণ এইখানে তাদের টেম্পল আছে, এই এরিয়ার ভিতরে কি আছে, এটা পবিত্র স্থান, তারা পবিত্র স্থান হিসেবে দেখে, মুসলমানেরাও পবিত্র স্থান হিসেবে দেখে। এই জন্য এই জায়গাটা একটা প্রাচীরের মধ্যে এই জায়গাটা আবদ্ধ আছে, এটাও আছে তার ভিতরে, এটা আবার প্রাচীরের মধ্যে আবদ্ধ আছে। এই জায়গাটাতে এই ওয়ালটাকে তারা কি বলে, ওয়েস্টার্ন ওয়াল বলে থাকে, হ্যাঁ, যেটা পরীক্ষায় এসে থাকে অনেক সময়, এমসিকিউ পরীক্ষায় এসে থাকে যে ওয়েস্টার্ন 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 ওয়াল এই জায়গাটা বলে থাকে, হ্যাঁ, ইহুদি জাতিরা এইটা বলে থাকে। তো এই যে এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতে আমরা মুসলিম জাতির প্রথম কেবলা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মুসলিম জাতির প্রথম কেবলা, ফার্স্ট কথা এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে এইখানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে মেরাজে গিয়েছিলেন, এটা হচ্ছে এই জন্য মুসলিম জাতির জন্য এইটা। আবার এইখানে, হ্যাঁ, এই এই ওয়ালটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক, যে বোরাকে করে মেরাজে গিয়েছিলেন, এইখানে এটা বাধা ছিল, এই জন্য এই ওয়ালটা মুসলিমেরা বোরাক, হ্যাঁ, ওয়াল বলেও থাকে, বোরাক ওয়ালও বলে থাকে, যেটা ইহুদিরা ওয়েস্টার্ন ওয়াল বলে, হ্যাঁ, এইটা। এখন এইখানে একটা মিনার আছে, হ্যাঁ, এই যে পাথরটার উপরে একটা মিনার আছে, মিনার, এটা হচ্ছে স্বর্ণের মিনার। অনেক সময় ভিডিওতে দেখবেন, ইউটিউবে গেলেও দেখবেন একটা স্বর্ণের মিনার থেকে, মানে স্বর্ণ গোল্ড কালারের। এইটা, এটার ভিতরে একটা পাথর আছে, এই পাথরটা হচ্ছে এটা হচ্ছে কুব্বাত আল সাকরা, মুসলমানেরা বলে কুব্বাত আল সাকরা, পবিত্র পাথর। ইহুদিরা এটাকে পবিত্র পাথর বলে জানে, এবং ইহুদিরা মনে করে যে এই পাথর থেকেই পৃথিবী সৃষ্টি হয়েছে, হ্যাঁ। এবং ইহুদিদের এটা হচ্ছে ফার্স্ট টেম্পল। ধরেন যে আপনি একটা ধর্ম মানেন, এই ধর্মের প্রথম যে ধর্মীয় উপাসনালয় আছে সেই জায়গাটাকে অবশ্যই প্রাধান্য দিবেন। তো ওনাদের হচ্ছে ইহুদিদের ফার্স্ট টেম্পল ছিল এই জায়গার মধ্যে। আবার ওই টেম্পলটা ভাঙার পরে আবার দ্বিতীয় টেম্পল তারা তৈরি করছে ওই জায়গার মধ্যে, এবং তাদের ফার্স্ট কেবলা ওইটা, হ্যাঁ, ওই জায়গাটাকে তারা কেবলা হিসেবে মানে, ওই জন্য তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। তাহলে ইহুদি মুসলমান কেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ এটা দেখলাম। এখন এই যে খ্রিস্টান যে ঈসা আলাইসাল্লাম হচ্ছে এই শহর থেকে, এই এলাকা থেকে, তিনি মূলত 8.8 কিলোমিটার দূরে, হ্যাঁ, বেথেল নামক একটা শহরে তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, যেহেতু এটা তো খুব দূরত্ব নয়, একে মানে অঞ্চলের মধ্যে, এই এলাকার মধ্যে তিনি এসে ধর্ম প্রচার করছেন। তারপরে এখানে তার বিচরণ ছিল, এবং যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয় তখন এই এলাকাতে তাকে ক্রুশবিদ্ধ করে, এই যে এই সিটির মধ্যে এই জায়গাতে তাকে ক্রুশবিদ্ধ করে। এই জন্য খ্রিস্টানদের কাছে এই জায়গাটা পবিত্র স্থান। তাহলে বোঝা গেল ব্যাপার। তাহলে খ্রিস্টানদের কাছে পবিত্র স্থান, মুসলিমদের কাছেও পবিত্র স্থান, ইহুদিদের কাছেও পবিত্র স্থান হচ্ছে এই জেরুজালেম শহর। এই কারণে
সবাই চায় এটা নিজের করে রাখতে বা নিজের আন্ডারে রাখতে বা নিজের দখলে রাখতে, সেই জন্যই মূলত মধ্যপ্রাচ্যে একটা হচ্ছে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এখন এই যে জেরুজালেম, আজকের যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো ফিলিস্তিনদেরকে করে পরাজিত করে, এটা কিভাবে সৃষ্টি হলো এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। সেজন্য আপনারা কি করবেন, ক্লাসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ক্লাসটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এই যে আমরা দুটো জিনিস দেখলাম, একটা ধর্মীয় কারণ আর একটা হচ্ছে কি, একটা ধর্মীয় কারণ দেখলাম। পরের কারণটা আমরা কি দেখবো এবার, 2 নম্বর কারণে যাব। এবার 2 নম্বর কারণটা হচ্ছে, 2 নম্বর কারণটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণ। ভূ রাজনৈতিক কারণ। এই ভূ রাজনৈতিক কারণের মধ্যে 1 নম্বর যে কারণটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণ। এই দেশগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এই যে এখানে যে ভূ রাজনৈতিক যে ব্যাপার-স্যাপারগুলো আছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা হচ্ছে অবস্থান। দেখেন 1 নম্বর কারণটা আমরা বলতে পারি হচ্ছে অবস্থান। অবস্থান বলতে কি বোঝাচ্ছে? ভূ রাজনৈতিক কারণের মধ্যে এটার একটা অবস্থান, অবস্থান অনুযায়ী অবশ্যই বাংলাদেশ যেমন এমন একটা জায়গা অবস্থিত যেটা আমেরিকার কাছে খুব ইম্পর্টেন্ট ঘাঁটি বানানোর জন্য বা অন্য কোনো কারণে, এই ধরনের মধ্যপ্রাচ্যকে এমন একটা জায়গা অবস্থিত যেটা হচ্ছে তিনটা মহাদেশের কেন্দ্রে অবস্থিত। একটা হচ্ছে এশিয়া মহাদেশ, একটা হচ্ছে ইউরোপ মহাদেশ, একটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। 3টা মহাদেশের কেন্দ্রে অবস্থিত হচ্ছে, এই দেখেন এই যে লোহিত সাগর, এই পাশে আফ্রিকা, এইখানে দেখেন ভূমধ্য সাগর আছে, সুয়েজ খালের উপরে ভূমধ্য সাগর আছে, তার সাথে এখানে পাশে তুরস্ক আছে, তুরস্কের সাথে লাগা কোন কি ইউরোপ মহাদেশ। তাহলে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের কেন্দ্রবিন্দুতে আছে হলো মধ্যপ্রাচ্য। তাহলে এই কারণে যদি কোনো এখানে সংকট তৈরি করা যায় তাহলে এই সংকটটা অনায়াসেই 3টা মহাদেশে ছড়িয়ে পড়ে, যেটা অন্যান্য যারা বড় কান্ট্রি আছে তারা এই সংকটটা তৈরি করে সুবিধা নিতে চায়। হ্যাঁ, এটা একটা কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে হরমুজ প্রণালী। হ্যাঁ, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কোথায়? হরমুজ প্রণালী হচ্ছে এই যে এটা হলো পারস্য উপসাগর, এই পাশে হলো ইরান, এই পাশে হলো সৌদি আরব, মাঝখানে পারস্য উপসাগর। এইখানে এসে একটা চিকন হয়ে জায়গা আসছে, এটা হচ্ছে চিকন হয়ে আসছে। প্রণালী হচ্ছে একটা প্রাকৃতিক, প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয় এটাও প্রণালী। আর হচ্ছে কি জানি বলে চ্যানেল, এটাও প্রাকৃতিকভাবে তৈরি হয়। কিন্তু খাল যেটা এটা মানুষ খনন করে তৈরি করে, যেটা যেমন এখানে সুয়েজ খাল আছে মানুষ তৈরি করছে, হ্যাঁ মিশর তৈরি করছে, এইটা হচ্ছে প্রণালী। হ্যাঁ, এই প্রণালী দেখেন পারস্য উপসাগর এবং আরব মহাসাগর এটা যুক্ত করছে। এই প্রণালীর মধ্য দিয়ে এখানে এটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এটা হরমুজ এই প্রণালীর মালিকানা হচ্ছে ইরানের। হ্যাঁ, ইরানের। কিন্তু এই প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীতে যে তেলের বাণিজ্য হয়, তেল বাণিজ্যের 20% বাণিজ্য হয়ে থাকে, সরবরাহ হয়ে থাকে এই হরমুজ প্রণালী দিয়ে। তাহলে তেল যদি এই হরমুজ প্রণালী দিয়ে হয় তাহলে সেই তেলটাকে, এই অঞ্চলটাকে মানে কবজায় রাখার জন্য আমেরিকা সবসময় চেষ্টা করে। কারণ যাদের হাতে কোনো একটা পাওয়ার থাকে, তেল এক ধরনের বাণিজ্য পাওয়ার, এটা যদি থাকে তাহলে আমেরিকা কোনো কারণে তেলের কারণে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ তেল গ্যাস ছাড়া কি ইলেকট্রিক চলে না, ইলেকট্রিক না চলে কোনো উৎপাদন হয় না। সেই কারণে এই জায়গাটাতে হরমুজ প্রণালীটা কি আমেরিকার চোখ। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো সম্পদ থাকলে সেই জায়গাটাতে কিন্তু আমেরিকা কিংবা বড় যুক্তরাজ্যের যে দেশগুলো আছে তাদের কিন্তু একটা কি থাকে, চোখ থাকে। কারণ তারা ওই দেশটাকে ওই সুযোগ সুবিধাটা গ্রহণ করতে দিবে না, ওই জন্য তারা কিন্তু যে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করে। এই যে এই দেশগুলোতে যেমন এই যে কাতারে আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন যে আরো এই পাশের দেশগুলোতে, এগুলাতে কি আছে, সেনাবাহিনীর ঘাঁটি আছে, কার? যুক্তরাষ্ট্রের। এই কারণে রাখি দিয়েছে যাতে এই জিনিসগুলোতে তারা সুবিধা নিতে পারে। এই হলো একটা ব্যাপার-স্যাপার। এইটার কারণেই কিন্তু আমেরিকা এই জায়গার কখনো ছাড়তে চায় না, এই জায়গাটাকে সবসময় কি রাখে, তার নজরে রাখে। এটা একটা বিষয়। 2 নম্বরে এই যে হরমুজ প্রণালী,
কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল লেনদেন হয়, এটা একটা বিষয়। আরেকটা 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে 3 নম্বর বিষয়টা আমরা দেখব এবার, সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। হ্যাঁ, বাবেল মানদেব প্রণালী, বাবেল বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালীটি কি? বাবেল মানদেব প্রণালী হচ্ছে এই যে এই জায়গাটা দেখেন, এইখানে জিবুতি আছে, আফ্রিকার দেশ জিবুতি, এইখানে হচ্ছে আরেকটা দেশ আছে, এই জায়গা, এই যে চিপা জায়গাটা দিয়ে এই যে লোহিত সাগর দিয়ে চলে গেছে সুয়েজ খাল দিয়ে ভূমধ্য সাগরে। এখন এই পাশ দিয়ে যত হচ্ছে বাণিজ্য, এইখানে বাণিজ্যের ক্ষেত্রে এই জায়গাটাতে হলো চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট থাকার কারণে যেহেতু বড় বড় দেশগুলোর বাণিজ্যের দিক থেকে অনেক এগিয়ে থাকে, বাণিজ্য যেন ঠিক মতো করতে পারে, এই জন্যই কিন্তু চীন সর্বপ্রথম জিবুতিতে দেশের বাইরে সর্বপ্রথম যে দেশটাতে হচ্ছে সামরিক ঘাঁটি স্থাপন করে চীন, সেটার নাম হলো জিবুতি। হ্যাঁ, চীন কিন্তু চীনের পরে পরে আবার পরবর্তীতে আমেরিকাও করছে। এই জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাবেল মানদেব প্রণালী, এই জন্য এই জায়গাগুলো দেখানো হচ্ছে, কারণ এই জায়গাগুলোর কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। কারণ যেই জায়গাগুলো মূল পয়েন্ট একটা বাণিজ্যের ক্ষেত্রে, পৃথিবী চলে কি দিয়ে? বাণিজ্য দিয়ে চলে। তাহলে এই বাণিজ্যের যে মূল মূল জায়গাগুলো, সেইগুলো নিয়েই কিন্তু মূলত এইখানে থাকার কারণে এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই জন্য তারা সবসময় এই জায়গাগুলোকে নজরে রাখে। তাহলে এইটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী, আমরা এটা দেখলাম, এটা একটা কারণ। আর 4 নম্বর যে কারণটা হতে পারে, সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে সুয়েজ খাল। হ্যাঁ, সুয়েজ খাল, এটা খুবই ইম্পর্টেন্ট। সুয়েজ খাল, সুয়েজ খাল আমরা জানি যে সুয়েজ খাল যখন মিশর যখন নিজস্ব অর্থায়নে তৈরি করে, সুয়েজ খাল কিন্তু তখন মানে মিশর সুয়েজ খাল তৈরি করতে গিয়ে অনেকটা মানে অর্থের সংকটের কারণে অনেক দেউলিয়ার মতো অবস্থা হয়ে গেছিল। পরবর্তীতে তারা মানে এটা তৈরি করছে নিজস্ব ভূমিতে, কারণ তারা এটার মধ্যে বাণিজ্য করলে তারা সেখান থেকে টোল তুলবে, এখান থেকে তাদের একটা ইনকাম হবে সেই কারণে। কিন্তু ফ্রান্স যুক্তরাজ্য সেই সময় তাদের ক্ষমতা অনেক বেশি ছিল, তারা তাদের নজরে লেগে যায়, তারা এইখানে এসে মনে করো যে দখল করা শুরু করে দেয়, তখন একটা ঝামেলা লেগে যায়। ঝামেলা লেগে যাওয়ার কারণে কিন্তু এই সুয়েজ খাল আর হচ্ছে ইসরায়েল, এটা 1956 সালে কিন্তু যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সুয়েজ খালকে নিয়ে মিশর আর ইসরায়েলদের মধ্যে। পরবর্তীতে জাতিসংঘের সহায়তায় জিনিসটা সমাধান করা হয়েছে আর কি। তো এই যে একটা বিষয়, এই সুয়েজ খাল এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই যে এইখানে যে আফ্রিকা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশের এই সাইড দিয়ে ঘুরে এইখানে যাইতে হতো কোথায়? ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে ঘুরে বাণিজ্য করার জন্য যদি যাওয়া লাগে, এই বাণিজ্য করাটা অনেক বেশি সময়ের দরকার ছিল এবং অনেক খরচ বেশি ছিল, ব্যয়বহুল থাকার কারণে সুয়েজ খাল যখন এই যে নির্মাণ করা হলো, তখন 7000 কিলোমিটার দূরত্ব তাদের কম লাগে এই জায়গাটা পরিবহন করতে। এই যে ঘুরে আসতে 7000 কিলোমিটার যে জায়গা পরিবহনের জন্য খরচ হয়, সেই খরচটা বেঁচে যায় বাণিজ্যের কারণে। সেই জন্য এই সুয়েজ খালটা বাণিজ্যের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ইউরোপের সাথে এশিয়া মহাদেশের বাণিজ্যের এইটা হচ্ছে একটা কেন্দ্র পয়েন্ট। তাহলে এইটার কারণেও কিন্তু সবসময় পশ্চিমারা লেগেই থাকে যেন এই জায়গাগুলো তারা দখলের মধ্যে রাখতে পারে এবং তাদেরকে কোণঠাসা করে রাখতে পারে, যেন কোনোভাবে তারা তাদেরকে আটকায় রাখতে না পারে তাদের বাণিজ্যের ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য আর কি। তো এইটা একটা সংকটের কারণ আমরা দেখলাম। তাহলে 4টা কারণ দেখলাম, হচ্ছে ভূ রাজনৈতিক কারণ 4টা। একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে হরমুজ প্রণালী, একটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী, একটা হচ্ছে সুয়েজ খাল। এই 4টা কারণ আমরা দেখলাম। তাহলে অর্থনৈতিক কারণ, পরের কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ। 3 নম্বর কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি হতে পারে? অর্থনৈতিক কারণ, এই যে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তেল বাণিজ্য। 1 নম্বর হচ্ছে তেল বাণিজ্য। তেল বাণিজ্য এমন একটা বিষয়, এইখানে এটা হচ্ছে মানে সবার আগে প্রাধান্য দেবে হচ্ছে মধ্যপ্রাচ্যকে, কারণ পৃথিবীর 76% তেল মজুদ আছে হচ্ছে 76% তেল মজুদ আছে হচ্ছে মধ্যপ্রাচ্যে। তাহলে তেল ছাড়া মানুষ চলতে পারবে না,
তেল যদি মধ্যপ্রাচ্যে 76% থাকে তাহলে মধ্যপ্রাচ্য সবার আগে ইম্পর্টেন্ট হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই 76% তেল যেন তারা নিজের মতো করে ব্যবহার করতে না পারে, এইটার জন্য অন্য একটা দেশকে ব্ল্যাকমেল করতে না পারে, সেই কারণে মূলত এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে পশ্চিমা কান্ট্রিগুলো। হ্যাঁ, এটা একটা কারণ, অর্থনৈতিক কারণ। আরেকটা কারণ হচ্ছে অস্ত্র বাণিজ্য। অস্ত্র বাণিজ্য কারণটা কি? অস্ত্র বাণিজ্য এই অস্ত্র বাণিজ্যের মধ্যে একটা বিষয় পড়ে, সেটা হচ্ছে আমেরিকা কিন্তু সব সময় অন্য একটা দেশের সাথে মানে বন্ধুত্ব সুলভ আচরণ করে আরেকটা দেশের সাথে ঝামেলা লাগিয়ে দেয়, দিয়ে সেখানে কি করে, যে দেশটার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে তাকে কি করে, আমি তোমার পাশে আছি বন্ধু, নাও আমি তোমাকে অস্ত্র দিচ্ছি, কিন্তু এমনি তো আর দেয় না, বিনিময়ে টাকা নেয়। এইটাই হচ্ছে তার মূল একটা হচ্ছে কারণ। পৃথিবীর ওই 10টি অস্ত্র তৈরির প্রতিষ্ঠানের মধ্যে 7টাই হচ্ছে আমেরিকার। তাহলে এই আমেরিকা যেহেতু এত পরিমাণ অস্ত্র তৈরি করে, তার তো একটা বিক্রির একটা বাজার থাকা লাগবে, এই বাজারটা তৈরি সে নিজে করে নেয়। হ্যাঁ, যখন মানুষের অস্ত্রের দেখেছে ব্যবহার হচ্ছে না, তখন একটা জায়গায় এমন একটা ঝামেলা পাকায় দিবে, ওইখানে কি অস্ত্র অটোমেটিক্যালি প্রয়োজন হবে, এই বাজারটা সে তৈরি করে দেয়। এটাই হচ্ছে একটা অস্ত্র বাণিজ্য। তাহলে এই যে একটা মধ্যপ্রাচ্য একটা সুযোগ, সেখানে অস্ত্র বাণিজ্য করার, এটা একটা বিষয়। 3 নম্বরটা আমরা পাইলাম। 4 নম্বরটা দেখেন, 4 নম্বর বিষয়টা কি বলা আছে। হ্যাঁ, এই যে ইউএসএ ইসরায়েলের প্রতি কি, ইসরায়েলের প্রতি প্রীতি যেটাকে বলে আর কি, হ্যাঁ, স্বজন প্রীতির মতো প্রীতি, যেটা অতিরিক্ত প্রীতি যেটা। কারণটা কি? কারণটা হচ্ছে ইসরায়েল যেহেতু মধ্যপ্রাচ্যে একটা দেশ, এখান থেকে তার শত্রু কান্ট্রিগুলো যেমন ধরেন ইরান ধরেন রাশিয়া ধরেন, তাদেরকে সে সহজে অ্যাটাক করতে পারবে। হ্যাঁ, দূরত্ব কম হবে, ইসরায়েলের মাধ্যমে বন্ধু রাষ্ট্রের মাধ্যমে সে তাদেরকে অ্যাটাক করতে পারবে, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যে যেমন কিছু হচ্ছে মৌলবাদী কিছু গোষ্ঠী আছে, যেমন হিজবুল্লাহ আছে, হুতি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমেরিকার জন্য হুমকি স্বরূপ, সেই দেশগুলোকে কি করে ইসরায়েলের মাধ্যমে দমন করে সেই ইয়াগুলাকে। হ্যাঁ, এটাই হচ্ছে একটা হচ্ছে ইউএসএ ওই জন্য সবসময় ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে ইসরায়েলের সাথে, এটা একটা বিষয় কারণ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রীতির কারণ একটা। আরেকটা আমরা দেখব জাতিসংঘের ব্যর্থতা, এটা হচ্ছে লাস্ট কারণ, হচ্ছে সংকটের কারণ। মধ্যপ্রাচ্য সংকটের কারণ হলো জাতিসংঘের ব্যর্থতা। জাতিসংঘ কি করলো? জাতিসংঘ এখনো পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেনি, এটা একটা ব্যর্থতা, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেনি। তারপরে হচ্ছে যেমন ইয়েমেনে অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যারা হুতি আন্দোলন করছে তাদের অবস্থা তো আরো খারাপ। তারপরে হচ্ছে সিরিয়াতে এত বেশি গৃহযুদ্ধ লাগার কারণে সিরিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি কি হয়েছে, মানুষ গৃহহীন হয়ে গেছে। হ্যাঁ, এই যে বিষয়গুলান এগুলান কিন্তু জাতিসংঘ ট্যাকেল দিতে পারেনি, এই কারণে মধ্যপ্রাচ্যে একটা সংকটের সৃষ্টি হয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এই বিষয়গুলোর কারণেই কিন্তু জাতিসংঘে সংকটের সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এবং মধ্যপ্রাচ্যের যে বিষয়টা যেটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু এমন এমন কিছু জিনিস আছে, এমন এমন কিছু অবস্থান আছে, যেটার কারণে পরাশক্তিগুলান কখনো এই দেশগুলোকে হাতছাড়া করবে না, এই জন্যই মূলত মধ্যপ্রাচ্যের সংকটগুলান হয়ে থাকে। তাই আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা মানে ইসরায়েল রাষ্ট্রটা কিভাবে সৃষ্টি হলো, হ্যাঁ, ইসরায়েলের অতীত ইতিহাস এবং বর্তমান ইতিহাস সম্পূর্ণ আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।